আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা চাল কুমড়া দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণে কিভাবে এই চাল কুমড়ার মোরব্বা তৈরি করা যায়, যেটা হবে পারফেক্ট মোরব্বা। আর এই পারফেক্ট মোরব্বা বানানোর জন্য কিন্তু আমাদেরকে একদম বাড়তি চাল কুমড়াটা নিতে হবে, তা না হলে কিন্তু পারফেক্ট মোরব্বাটা হবে না। তো এখনকার দিনে অনেক ধরন, অনেকভাবে, অনেক নিয়মকানুনেই কিন্তু মোরব্বা তৈরি করা হয়। আগে কিন্তু এত নিয়মকানুন ছিল না, এত প্রসেস ছিল না, এত কিছু সবার জানাও ছিল না। তো আগের দিনে যেভাবে আমার মা আমাদেরকে মোরব্বা তৈরি করে খাওয়াতো, ঠিক সেইভাবে হচ্ছে আপনাদের সাথে আমি এই চাল কুমড়ার মোরব্বাটা বানানো শেয়ার করব। তো চাল কুমড়াটা দেখেন যখন বাড়তি হয়ে যায় তখন কিন্তু উপরে যেরকম সাদা হয়ে যায়, মানে যখন পারফেক্ট হবে মোরব্বাটা বানানোর জন্য চাল কুমড়াটা বাড়তি হতে হলে, তো এই যে এই পরিমাণে চাল কুমড়াটা যখন পেকে যাবে আর উপরে দিয়ে দেখেন সাদা একটা আস্তর পড়ে গেছে, কিন্তু তখনই হচ্ছে পারফেক্টভাবে চাল কুমড়াটা বানানো যাবে। তো এই চাল কুমড়া দিয়ে কিন্তু শুধু মোরব্বা না, আপনি গরুর মাংস, মুরগির মাংস দিয়েও রান্না করে খেতে পারেন। মোরব্বাটা বানানোর জন্য হচ্ছে আমি অর্ধেক চাল কুমড়া নিয়েছি, অর্ধেক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। তো এখন হচ্ছে এটাকে ফাড়া হলো মাঝখান থেকে। আর এখন আমরা যে শেপে মোরব্বা বানাবো সেই শেপে প্রথমে ছোট ছোট করে টুকরা করে নেব। আপনারা যেভাবে বানান আপনারা কিন্তু সেই শেপে কেটে নেবেন, তবে আমরা যেভাবে হচ্ছে মোরব্বাটা বানাই সেই শেপ করে কেটে নেব। এক একজন এক এক রকমভাবে বানায়, এতে কোনো সমস্যা নেই। কেউ ছোট বানায়, কেউ বড় বানায়, তবে আমরা কিন্তু একটু বেশ বড় বড়ই বানাবো। এর জন্য হচ্ছে সেই শেপ করেই কেটে নেব। তো প্রথমে হচ্ছে পুরো চাল কুমড়াটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এরপরে হচ্ছে সেই যে ফালি করা টুকরা, এগুলাকে মানে আন্দাজ মতো, আইডিয়া মতো হচ্ছে সেটাকে চাক চাক করে নেব। যে শেপ করে মোরব্বা বানাবো তো সেই শেপেই কিন্তু কেটে নিচ্ছি। দেখেন মাঝখান বরাবর আমি একটা টুকরাকে 3টা করে পিস করতেছি। এত বড় বড় রাখবো চাল কুমড়াগুলোকে, এর জন্য 3টা করে পিস করে নিচ্ছি। বেশি ছোট করলে দেখা যাবে তখন আরও ছোট হয়ে যাবে। অনেকে কিন্তু একদমই ছোট ছোট করে বানায়, তবে আমরা সেটা করব না, আমরা বড় বড় করেই বানাবো। তো এই যে এরকমভাবে সবগুলোকে 3টা করে কেটে ফালি ফালি দিয়ে নিব। যারা কখনো চাল কুমড়া দিয়ে হচ্ছে মোরব্বা বানান নাই, তারাও যদি একবার এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। এখন আমি সবগুলো চাল কুমড়াকে খুব ভালোভাবে ছিলে নেব। তো এখানে হচ্ছে আমরা 3জন বসছি, আমার এক ভাবি, মা আর আমি। তো দেখেন আমার মা হচ্ছে সাথে সাথে করে দিতেছে। খুব ভালোভাবে কিন্তু চাল কুমড়া ছিলতে হবে, কোনোভাবেই যেন চাল কুমড়ার পেছনে চুকলার সাথে যে আঁশটা থাকে সেটা যেন কোনোভাবেই না থাকে। তো খুবই ভালোভাবে ছিলতে হবে, তাহলে কিন্তু মোরব্বা ভালো হবে না। আর এই মোরব্বাগুলো ছিলে ছিলে কিন্তু পানির মধ্যে রাখতে হবে অবশ্যই। তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে সবাই মিলে আমরা একসাথে মোরব্বাগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আর বোকাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। মোরব্বা বানানোর সময় যেন বোকার কোনো অংশ না থাকে, একদম ভালোভাবে বোকাটা উপর থেকে ফেলে দিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি ফেলে দিলাম বোকাটা। তারপরে এই তো দেখেন সবগুলা কিন্তু আমি কেটে নিয়েছি। তো কেটে হচ্ছে বলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। তো 2টা বলে ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি এই মোরব্বাগুলোকে কেচবো কাঁটা চামচের সাহায্যে। আগের দিনে হচ্ছে আমরা যখন খেজুর কাটা ছিল তখন খেজুর কাটা দিয়ে কেচতাম। আগে হচ্ছে আমাদের বাড়িতে খেজুর কাটা ছিল, এখন হচ্ছে নাই। তো এই কারণে আমরা কাঁটা চামচ দিয়ে কেচি। এর জন্য নিতে হবে সুন্দর যে একটা স্টিলের প্লেট, গোল শেপ দেওয়া, এটা হলে ভালো হয়। তারপরে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক আমি যেভাবে কেচতেছি সেভাবে কিন্তু কেচতে হবে। একদম 4 সাইড ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে কেচতে হবে। এভাবে কেচলে হবে কি, চিনিটা একদম ভেতরে ঢুকবে, মোরব্বার খেতে খুবই ভালো লাগবে। তো আস্তে আস্তে করে সবগুলো মোরব্বার পিস আমরা এইভাবে হচ্ছে কাঁটা চামচের সাহায্যে কেচে নেব। তো আপনারা কিন্তু একবার ফলো করলেই পারবেন, খুব কঠিন কাজ না, একদম সহজ কাজ। আমার বাবার বাড়িটা কিন্তু একদম মেন রোডের সাথে, তো খুবই শব্দ আর সাউন্ড আসতে পারে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই চাল কুমড়ার টুকরাটাকে যেভাবে কাঁটা চামচের সাহায্যে কেচেছি 4 সাইড দিয়ে, এইভাবেই কিন্তু চাল কুমড়ার যে টুকরাগুলো সবগুলো কেচে নিতে হবে। তারপরে আবারও পানিতে রাখতে হবে। এখন হচ্ছে অন্যরকমভাবে বানাই, এটা হচ্ছে আমার মা যেভাবে বানাতো ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো এই চাল কুমড়াগুলা আমি প্রথমবার কেচছি, মানে হচ্ছে এই চাল কুমড়াগুলোকে আমি দুইবার কেচবো। প্রথমবার সবগুলো চাল কুমড়াকে কেচে হচ্ছে আমি পানি দিয়ে রেখে দেব অনেকক্ষণ, তারপরে আবারও 1 থেকে 1.5 ঘন্টা পরে এই চাল কুমড়াগুলোকে কেচতে হবে। আমি কিন্তু বারবার বলছি আমার মা যেভাবে বানাতো আমি সেভাবে বানাবো। আগের দিনে হচ্ছে এত সিস্টেম ছিল না, এখন যেমন মোরব্বা বানানোর ক্ষেত্রে দেখা যায় চুন দিয়ে ভিজিয়ে রাখা হয় বা অন্য আরও প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে এই চাল কুমড়ার টুকরাগুলোকে ভিজিয়ে রাখা হয় যেন ভেঙে না যায়। আমি কোনো রকম প্রোডাক্ট ব্যবহার করব না, একদম আমার মা যেভাবে বানাতো আগে সেভাবেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। চুন বা হচ্ছে যে কোনো প্রোডাক্ট দিয়ে আমরা দেখি নেটে যে এটা ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণ 2-1 ঘন্টা, যাতে করে এটা না খুলে পড়ে যায় জাল দেওয়ার সময়। সেভাবে খেতে কিন্তু এতটা স্বাদ লাগে না যেভাবে আমরা বানাই। এইভাবে খেতে খুবই টেস্ট আর খুবই স্বাদ লাগে, একদম ফ্লেভারটা অরিজিনাল মনে হয়। এই কারণে হচ্ছে আমরা সব সময় এভাবে বানিয়ে খাই। আমি কিন্তু সবগুলা চাল কুমড়া দেখেন প্রথমবারের মতো সবগুলো একদম কেচে নিয়েছি এবং 2 বলে রেখে দিয়েছি। আর 1 ঘন্টার জন্য আমি এগুলাকে রেখে দিব। 1 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম হচ্ছে চাল কুমড়া কেচার জন্য। তো দেখেন 1 ঘন্টা পর এগুলার অবস্থা। তো এগুলো আমি এখন আবারও কেচবো। এগুলা কিন্তু খুব বেশি তখন কেচিনি, হালকা হালকা করে কেচে দিয়েছিলাম, তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই দেখেন এগুলোকে 4টাকে কেচা হয়েছে। কেচার পরে দেখেন চিপড়ানোর পর কি পরিমাণ রসটা বের হচ্ছে, এতে করে চাল কুমড়ার যে গ্রান সেটা থাকবে না। এই কারণে আমরা হচ্ছে 2 বারে কেচা দিই আর খুব ভালোভাবে কেচতে হবে। দেখেন কি পরিমাণ পানি বের হচ্ছে। আর চাল কুমড়াটা বাতি হয়ে গেলে একটু টকটক ভাব চলে আসে, টকটক ভাব, সে ভাবটা চলে যায়। তো দ্বিতীয়বার সবগুলো চাল কুমড়াকে আমরা আবারও কেচে নিয়েছি। আর সবগুলো চাল কুমড়া খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরের যে রস সেগুলোকে বের করে ধুয়ে নিয়েছি। এবার চলে আসলাম চুলায়। তো অনেকগুলো চাল কুমড়া ছিল, এর জন্য আমি মাঝারি সাইজের 2টা পাতিলার মধ্যে এগুলাকে ভাপ দিয়ে নেব। তো 2টা পাতিলায় খুব সুন্দরভাবে চাল কুমড়াকে চিপে ধুয়ে আবার পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এদিক দিয়ে বলক চলে আসছে আর এখনই হচ্ছে আমি চাল কুমড়াগুলোকে নামিয়ে নেব। এবার আমি একটা জালি চামচের সাহায্যে পাতিলার থেকে চাল কুমড়োকে ভালোভাবে উঠিয়ে উঠিয়ে জালিতে রেখে দিব। আর যে এক্সট্রা পানিগুলো থাকবে সেই এক্সট্রা পানিগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। এইভাবে আমি 2টা পাতিল থেকে চাল কুমড়োগুলোকে খুব ভালোভাবে জালিতে উঠিয়ে রাখবো। অনেকগুলো দেখা গেছে ফেটে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে 2 বার কেচা হয়েছে এই কারণে একটু ফেটে গেছে। আর আমরা যেহেতু চুনের পানি দিয়ে ভিজিয়ে রাখিনি এই কারণে ফেটে গিয়েছে। আর এই তো চলে আসলাম হচ্ছে চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য লাস্ট পর্যায়ে। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা চিনি, দিয়ে দেওয়া হয়েছে একটু লবণ, এলাচ, তেজপাতা আর দারুচিনি। আর এখানে হচ্ছে ঝরানো যে চাল কুমড়াগুলো ছিল জালের মধ্যে আমি রেখে দিয়েছিলাম পানিগুলো চলে যাওয়ার জন্য। তো সেখান থেকে সবগুলো চাল কুমড়া আমি এখন গরম থাকতে থাকতে, অবশ্যই গরম থাকতে হবে, গরম থাকতে থাকতে চিনির সাথে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এতে করে চিনিগুলো সব গলে পানি হয়ে যাবে। মোরব্বায় কিন্তু চিনির পরিমাণ অনেক দিতে হয়, কারণ এটার মধ্যে চিনির পরিমাণটাই বেশি থাকে। একদম ঘজঘজা মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে। দেখেন আমি কিন্তু চিনি দিয়ে এই চাল কুমড়া সবগুলোকে মাখিয়ে রেখেছি। আর একটু পরে এসে দেখলাম, দেখেন কি পরিমাণ পানি উঠে গেছে। যেহেতু চাল কুমড়াটা গরম ছিল তাই সবগুলো চিনি গলে গেছে। আমি এখন আবার সেগুলাকে 2টা পাত্রে ভাগ করে নিয়েছি এই মোরব্বা জাল দেওয়ার জন্য। একটা পাতিলে দিলে দেখা যাবে যে সবগুলো গলে যেতে পারে, এই কারণে আমি 2টা পাতিলা নিয়ে নিয়েছি। আর দেখেন কি পরিমাণ পানি উঠেছে চিনি থেকে। আর এটা জাল দিতে দিতে একদম শুকিয়ে নিতে হবে। তো অনেকটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে পানি, দেখেন অনেকটা পানি শুকিয়ে আঠা আঠা হয়ে গেছে। আর একদম যখন শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে হচ্ছে পানিটা শুকিয়ে নিতে হবে। আবার এত বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর যখন শেষ পর্যায়ে চলে এসেছে আমি কিন্তু পাতিলাটা ধরে শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে চিনির শিরাটা হয় সেটা শুকিয়ে নিয়েছি। যে পর্যন্ত এই শিরাটা আঠা আঠা হয়ে না আসবে সে পর্যন্ত কিন্তু চুলায় জাল দিতেই হবে। এই শিরাটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু হয়ে যাবে পারফেক্ট চাল কুমড়ার মোরব্বা। তো
তো এদিক দিয়ে কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমি দুই পাতিলা থেকে এই বলের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখেন চাল কুমড়াগুলো কীরকম সাদা হয়েছে, একটু পরে আরও সাদা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। বর্তমানে অনেক মেডিসিন অনেক কিছু দিয়ে মোরব্বা বানানো হয়, সেটা দেখতে সুন্দর হলেও কিন্তু খেতে এটার মতো মজা হবে না। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে কতটা মজা হয় আর কি পরিমাণ রসালো হয়েছে দেখেন। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। যেহেতু আমি দুইটা পাতিলার মধ্যে করেছিলাম তাই দুইটার কালার একটু দুই রকম আসছে, কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছে অনেক। দেখেন প্রায় শক্ত হয়ে গেছে, আরও শক্ত হবে আর ভেতরে কিন্তু রসালো হবে খুব সুন্দর। তো এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে একদম শক্ত হয়ে যাবে, দোকানের মোরব্বার মতো। আপনারা যদি শুরু থেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত একবার দেখেন অবশ্যই এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ নরম হয়েছে, সুন্দর হয়েছে, ভিতরে সফট আর উপরে শক্ত। আর এই মোরব্বাটা এত সুন্দর রসালো হয়েছে কি বলবো। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর একটা রসালো ভাব চলে আসছে, দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। আমি তো প্রথমে বলেছি আমরা কোনো মেডিসিন বা চুনের পানিতে ভিজিয়ে রাখিনি, যে কারণে চাল কুমড়োগুলো একটু ভেঙে ভেঙে গেছে। আর এভাবেই কিন্তু সেই ছোট্টবেলা থেকে আজ অবধি আমার মা আমাদেরকে এভাবে বানিয়ে খাওয়ায়, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি এভাবেই শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখেন মাশাআল্লাহ ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। আর আপনারা সাইজ মতো কিন্তু বানাতে পারবেন ছোট ছোট করে। আরেকটা কথা, আপনারা যদি পেঁপে দিয়েও কেউ এই মোরব্বাটা বানাতে চান ঠিক সেম প্রসেসেই কাঁচা পেঁপে দিয়েও এই ধরনের মোরব্বা বানিয়ে খেতে পারবেন, সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার মায়ের হাতের চাল কুমড়ার মোরব্বা, যেভাবে বানাতো আমিও ঠিক সেভাবেই বানিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সহজ আর ঘরোয়া, খুবই কম উপকরণে তৈরি করে নিলাম পারফেক্ট চাল কুমড়ার মোরব্বা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।